প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি বেসিক সি প্রোগ্রামিং কনসেপ্টস এর চতুর্থ ক্লাসে। তো আগের তিনটি ক্লাসে আমি আলোচনা করেছিলাম ক্যারেক্টার সেট থেকে শুরু করে বেসিক ইনপুট আউটপুট হ্যান্ডলিং পর্যন্ত, অর্থাৎ স্ক্যানে প্রিন্টএফ এর মাধ্যমে আমরা কিভাবে ইনপুট নেই এবং আউটপুট দেখি সেগুলা। তো আজকে তিনটি টপিক আলোচনা করব। এগুলো খুব ইম্পর্টেন্ট। সেগুলো হচ্ছে যে ইউজার ডিফাইন্ড টাইপ ডিক্লারেশন, স্টোরেজ ক্লাস এবং সিম্বলিক কনস্ট্যান্ট বা ম্যাক্রোস। কেমন? তো শুরুতে আমরা আসি যে ইউজার ডিফাইন্ড টাইপ ডিক্লারেশন বা ইউজার ডিফাইন্ড টাইপ বলতে আসলে কি বোঝায়। তো ইউজার ডিফাইন্ড টাইপ বলতে আসলে বোঝায় যে সিম্পলি কাস্টম ডেটা টাইপ। ঠিক আছে, কাস্টম ডেটা টাইপ যেগুলো আসলে এক্সিস্টিং ডেটা টাইপকে রিপ্রেজেন্ট করে। কেমন? তার মানে এক্সিস্টিং ডেটা টাইপ থেকে যে সমস্ত ডেটা টাইপ আমরা ডিরাইভড করতে পারি বা বের করতে পারি বা তৈরি করতে পারি, সেগুলোকে বলে যে আমরা ইউজার ডিফাইন্ড টাইপ। সো আমি যখন বেসিক ডাটা টাইপ তোমাদেরকে পড়াইলাম, তখন বলছিলাম যে ডাটা টাইপ আরো তিন ধরনের আছে, যে ডিরাইভড, ইনিউমারেশন এবং ভয়েড। তো ডিরাইভড ডাটা টাইপ কোনগুলা, যেগুলো বেসিক থেকে তৈরি করা যায়, ইন দিস কেস ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। কেমন? এরপর ইনিউমারেশন আছে, যেটা এক ধরনের আসলে ডিরাইভড ডাটা টাইপই, বাট আমরা এগুলো সামহাউ আলাদা করে অনেক সময় ক্লাসিফাই করি। এরপর লাস্টের ডেটা টাইপ ভয়েড, মানে এটা সিম্পলি ব্ল্যাঙ্ক। হ্যাঁ, ভয়েড মিনস নাথিং, এটা তোমরা জানো। সো এটা ফাংশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেহেতু এক্সিস্ট করে, দ্যাটস ওয়াই এটাও এক ধরনের ডাটা টাইপ। তো এখন আমি আসি এই যে ডিরাইভ ডাটা টাইপ বা যে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপসে। এটার ফর্মাল ডেফিনেশনটা এটা, যে ইটস এ ওয়ে অফ ডিফাইনিং এ কাস্টম আইডি দ্যাট রিপ্রেজেন্টস এন এক্সিস্টিং ডেটা টাইপ। এগুলোকে টাইপ ডেফিনেশনও বলা হয়। তো এগুলো টাইপ দুইটা, টাইপ ডেফ এবং ইনিউমারেশন। যে ইনিউমারেশন একটা আসলে কি ডিরাইভড ডেটা টাইপই আসলে। তো আমরা শুরুতে আসি টাইপ ডেফ বা টাইপ ডেফিনেশন। সিনট্যাক্স কি বলছে, টাইপ ডেফ লিখতে হবে, স্পেস যে বেসিক ডাটা টাইপ যেগুলো আছে, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল, সেগুলো লিখতে হবে। দেন ওই টাইপ ডেফের একটা কাস্টম নেম লিখতে হবে এখানে, ঠিক আছে, বা কাস্টম আইডি। অর্থাৎ আমরা এই টাইপ ডেফের নেম বা কাস্টম আইডেন্টিফায়ার বা কাস্টম নেম দ্বারা আসলে এই বেসিক ডাটা টাইপটাকে কি করব, রিপ্রেজেন্ট করব। কেমন? তো আমরা এক্সাম্পল দেখি, যে টাইপ ডেফ ইন্টিজার গ্রুপস। তাহলে এই লাইনের মানে কি? এই লাইনের মানে যে গ্রুপস নামক আমি একটা টাইপ ডেফিনেশন তৈরি করলাম, যেটা আসলে ইন্টিজার টাইপকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, তো এখন আমি কি করতে পারি, যেখানে যেখানে আমার ইন্টিজার লেখা দরকার হবে, আমি সেই সেই সমস্ত জায়গায় ইন্টিজারের পরিবর্তে গ্রুপস লিখতে পারি। তো আমি লিখলাম গ্রুপস, দেন জি1 জি2 জি3, তিনটা টাইপ ডেফ ভেরিয়েবল তৈরি করলাম। কেমন? তাহলে আমি চাইলে লিখতে পারতাম ইন্টিজার জি1 জি2 জি3। এখন ইন্টিজার জি1 জি2 জি3 বোঝা সহজ বা দেখতে ভালো দেখায়, নাকি গ্রুপস জি1 জি2 জি3 বোঝা সহজ? তো অফকোর্স জি1 জি2 গ্রুপস জি1 জি2 জি3 এটা বোঝা সহজ। মানে এই লাইনটা মিন করে যে জি1 জি2 জি3 আসলে কি তিনটা গ্রুপ, তাই না? তাহলে আমি কি করতে পারি, এরকম কাস্টম টাইপ ডেফিনেশনের নাম দ্বারা বেসিক ডাটা টাইপ গুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, তো এখন আমার যে কোনো জায়গায় ইন্টিজার ব্যবহার করার দরকার হলে, মানে অফকোর্স গ্রুপিং রিলেটেড পারপাজে, কারণ যেহেতু এই গ্রুপস নামক টাইপ ডেফিনেশনটা ইন্টিজারকে রিপ্রেজেন্ট করে, তাহলে যে সমস্ত জায়গায় গ্রুপিং এর পারপাজে ইন্টিজার টাইপ ইউজ করতে হয় বা হবে কোডের, সেই সমস্ত জায়গায় আমি ইন্টিজারের পরিবর্তে এখন গ্রুপস দ্বারা আইডেন্টিফায়ার তৈরি করব। ঠিক আছে, এই অ্যাডভান্টেজ, যে আমরা মিনিংফুল কাস্টম টাইপের ডেটা তৈরি করতে পারি এবং এটা কোডের রিডেবিলিটি বাড়ায়। এখন এই যে কোড এক্সাম্পলটাতে আসো, এটা এখানে করে দেওয়া আছে টাইপ ডেফ ইন্টিজার গ্রুপস। হ্যাঁ, দেন যে তিনটে ইন্টিজার টাইপের গ্রুপস তৈরি করা আছে, জি1 জি2 জি3, এবং যে এগুলোর ভ্যালু এখানে ইনিশিয়ালাইজ করে দেওয়া আছে। নর্মাল ইন্টিজার ভেরিয়েবল আমরা যেভাবে ভ্যালু ইনিশিয়ালাইজ করি, ঠিক একইভাবে এখানে ভ্যালু ইনিশিয়ালাইজ করে দেওয়া আছে। জি1 ইকুয়াল টু 1, জি2 ইকুয়াল টু 10, জি3 ইকুয়াল টু 20, এবং পার্সেন্ট ডি স্পেসিফায়ার দ্বারা কি করা আছে, এগুলো প্রিন্ট করা আছে। তাহলে এটার ওভারঅল সামারি কি দাঁড়াইলো, যে আমি কোডের রিডেবিলিটি বা মিনিংফুলনেস বাড়ানোর জন্য আমরা এই যে বেসিক ডাটা টাইপ গুলোকে এরকম যে কাস্টম টাইপ ডেফিনেশন দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, এবং যেখানে যেখানে বেসিক গুলো ইউজ করার দরকার হবে, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, ডাবল, সেই সমস্ত জায়গায় তাদের পরিবর্তে আমরা কি করতে পারি, ওই টাইপ ডেফিনেশন গুলো বসায়া করেসপন্ডিং টাইপ ডেফ ভেরিয়েবল লাইক জি1 জি2 জি3 তৈরি করতে পারি। ঠিক আছে,
এই হচ্ছে ওভারঅল টাইপ ডেফিনেশনের সামারি। তো এখন আমি কোড ব্লকসে যাই এবং হচ্ছে তোমাদেরকে দেখাই যে আসলে এটা ঠিক আছে কিনা। আচ্ছা, তো আমি অলরেডি একটা সি ফাইল তৈরি করে রাখছি। তো আমরা তাহলে তৈরি করি টাইপ ডেফিনেশন। যে টাইপ ডেফ একটা বেসিক ডাটা টাইপ লিখতে হবে। ইন দিস কেস আমরা কোডটা মানে এক্সাম্পলটা এখানে লিখি ইন্টিজার। একটা কাস্টম নাম লিখতে হবে এখানে টাইপ ডেফিনেশনের, গ্রুপস। দেন এখন আমি ইন্টিজারের পরিবর্তে গ্রুপস লিখে ইন্টিজার ভেরিয়েবল তৈরি করবো বা টাইপ ডেফিনেশন ভেরিয়েবল তৈরি করবো, ঠিক আছে। জি1 জি2 জি3, দেন জি1 ইকুয়াল টু হচ্ছে ধরো দিলাম 10, জি2 ইকুয়াল টু হচ্ছে 20, জি3 ইকুয়াল টু হচ্ছে 30। এরপর হচ্ছে প্রিন্ট করি এগুলা, 3টা পার্সেন্টই হবে যেহেতু ইন্টিজার টাইপের সব। এবং শেষে আমরা ব্যাকস্ল্যাশ দিলাম নিউ লাইন তৈরি করার জন্য, জি1 জি2 জি3। আচ্ছা আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এখানে ভ্যালুগুলো চলে আসছে। তো এইভাবে কি করতে হয়, কাস্টম টাইপ ডেফিনেশন তৈরি করতে হয়, ঠিক আছে। সিম্পলি বেসিক ডাটা টাইপের পরিবর্তে কাস্টম টাইপ ডেফিনেশন যারা ওই বেসিক আসলে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এখন আসি হচ্ছে তাহলে এটা গেল। নেক্সট হচ্ছে আমাদের কি ইনিউমারেশন। তো ইনিউমারেশনের সিম্পলেস্ট যে সিনট্যাক্স সেটা হচ্ছে যে এটা এরকম 2 স্টেপে ইনিউমারেশন তৈরি করতে হয়, ঠিক আছে। আর এটার যে শর্ট সিনট্যাক্স সেটা হচ্ছে যে এখানে করে দেওয়া আছে, কেমন। তাহলে ইনিউমারেশনের সিনট্যাক্সটা কি, এনাম কিওয়ার্ড ইউজ করতে হবে। টাইপ ডেফিনেশন টাইপ ডেফ ইউজ করছি, ইনিউমারেশন তৈরি করার সময় এনাম কিওয়ার্ড ইউজ করতে হবে, এনাম, হ্যাঁ। এনাম স্পেস ইনিউমারেশনের নাম, দেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক সেট ভ্যালু দিতে হবে কমা সেপারেটেড। একটা হলে একটা, মাল্টিপল হলে মাল্টিপল, বাট এগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এইভাবে কমা সেপারেট করে দিতে হয়। আমি তোমাদেরকে এটা বলে রাখি, এই ভ্যালুগুলো কিন্তু নর্মাল ডেসিমেল ভ্যালু ডিরেক্ট অ্যালাউ করে না কম্পাইলার, ঠিক আছে। তো আমরা আসলে ইনিউমারেশন কোন কোন কেসে ব্যবহার করি সেটা এক্সাম্পল দেখলে তোমরা বুঝতে পারবা। তো নর্মালি এখানে ভ্যালু হিসেবে আমরা ওয়ার্ড যুক্ত ভ্যালু দিই, ঠিক আছে। লাইক এই যে নিচে দেখো এখানে যে সানডে, মানডে, টুয়েসডে, ওয়েনেসডে, এভাবে হচ্ছে কি ফ্রাইডে পর্যন্ত ভ্যালু দেওয়া আছে। তো ওয়ার্ড যুক্ত ভ্যালু মানে আইডেন্টিফায়ারের মতোই ওয়ার্ড যুক্ত ভ্যালু দেওয়া যায়, যেগুলার ডেসিমেল ভ্যালু বাই ডিফল্ট 0 থেকে শুরু হয়। 0, এরপরটার ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। এরপরটার ভ্যালু হচ্ছে 2। তাহলে ভ্যালুগুলো নর্মালি এরকম ওয়ার্ড যুক্ত ভ্যালু হয়ে থাকে, ঠিক আছে। বাট এগুলো ডেসিমেল ভ্যালু 0 থেকে শুরু হয়। তো ভালো কথা। তাহলে আমাদের কি করতে হবে, এনাম লিখে এনিউমারেশনের নাম দিতে হবে, দেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভ্যালু দিতে হবে। তারপরের লাইনে কি করবা, সেম এনাম এনিউমারেশনের নাম, দেন হচ্ছে ইনিউমারেটেড ভেরিয়েবল গুলা এখানে তৈরি করতে হবে কমা সেপারেটে। টাইপ ডেফিনেশন আমরা কি করছি, টাইপ ডেফের নাম দেওয়ার পরে টাইপ ডেফিনেশনের ভেরিয়েবল গুলো তৈরি করছি না, জি1 জি2 জি3। এখানেও সিমিলার, এ নাম লিখবা এনিউমারেশনের নাম লিখবা, দেন হচ্ছে যে ভেরিয়েবল গুলোর নাম লিখবা আর কি কমা সেপারেটেড। এখন এই যে ইনিউমারেটেড ভেরিয়েবল যেগুলা ভি1 ভি2 ভি3, এর প্রতিটা ভেরিয়েবল এখানে থাকায় যে ভ্যালুর যে সেট, সেই ভ্যালুর সেটের মধ্যে যে কোনো একটা ভ্যালু সে ধারণ করতে পারে, হ্যাঁ। তার মানে ভি1 কে তুমি ভ্যালু 1 অ্যাসাইন করতে পারো, অর ভ্যালু 2, অর ভ্যালু 3। মাল্টিপল ভ্যালু একটা ইনিউমারেটেড ভেরিয়েবলকে কি করা যাবে না, অ্যাসাইন করা যাবে না। বুঝতে পারছি, ওকে। এরপরে আসা হচ্ছে, এটা অলরেডি বলে ফেলছি তোমাদের, যে এই যে ভ্যালুগুলো এদের ডেসিমেল ভ্যালু 0 1 2 এভাবে সিকোয়েন্সিয়ালি অ্যাসাইন্ড হয় বাই ডিফল্ট। বাট এই যে ডিফল্ট ডেসিমেল ভ্যালু যে 0 1 2 3, এগুলোকে কাস্টম ভ্যালু দ্বারা ওভাররাইড করা যায়, আমরা সেটা দেখবো। যদি এখানে দেওয়া আছে এই যে ইকুয়াল দিয়ে দেওয়া আছে, সানের ভ্যালু ডিফল্ট ভ্যালু 0, বাট আমি ইকুয়াল দিয়ে 5 দিতে পারি। মানডের ভ্যালু হচ্ছে যে 10 দিতে পারি, যেটা ডিফল্ট ভ্যালু ছিল 1। টুয়েসডের 2, কাস্টম ভ্যালু 2 দেওয়া আছে, দ্যাটস ফাইন। ফ্রাইডের ডিফল্ট ভ্যালু হচ্ছে যে কি হবে সেটা আমরা একটা কোড এক্সাম্পল একটু দেখবো পরে, তখন বুঝতে পারবো এখানে একটা টুইস্ট বিদ্যমান, ঠিক আছে। একটা টুইস্ট মানে সিম্পলেস্ট টুইস্ট আর কি, ধরতে পারলে সেটা ভালো কথা। আমি শুরুতে বলছি একটা ক্লু দেওয়া আছে যেখানে সিকোয়েন্সিয়ালি ভ্যালু অ্যাসাইন্ড হয়। তাহলে টুইস্টের ভ্যালু যদি 2 হয়, ফ্রাইডের কত হবে তোমরা হচ্ছে বুঝে নাও। তাহলে আমি যদি কোডে দেখাবো একটু পরে। আচ্ছা, এখন আমরা হচ্ছে এক্সাম্পলে আসি। তো ওই যে এ নাম লেখা আছে, এনিউমারেশনের নাম এখানে ডে দেওয়া আছে, একটা কাস্টম নেম, এবং অ্যাকসেপ্ট ভ্যালু দেওয়া আছে সানডে থেকে ফ্রাইডে, ভালো কথা।
সেকেন্ড লাইনে হচ্ছে ইনিউমারেটেড ভেরিয়েবল তৈরি করা আছে যে এনাম ডে স্পেস হচ্ছে টুডে। আচ্ছা, এখন এই যে ইনিউমারেটেড ভেরিয়েবল তৈরি করলাম টুডে, এটার ভ্যালু হিসেবে এখানে দেওয়া আছে যে টুডে ইকুয়াল টু সানডে, কেমন? আর এখন শর্ট সিনট্যাক্সে আসি। তো ওই যে এ নাম লিখবা, ইনিউমারেশনের নাম লিখবা, অ্যাকসেপ্ট ভ্যালু দিবা, দেন হচ্ছে যে শেষে ভেরিয়েবল দিবা, দ্যাটস ইট। একটু লেন্দি মানে ডিক্লারেশনটা, বাট এইভাবে তৈরি করতে হয় আর কি, এটাই হচ্ছে সিনট্যাক্স। এখন আমরা হচ্ছে এক্সাম্পলে যাই, কেমন? তো শুরুতে আমরা আসি হচ্ছে এই যে ফার্স্ট এক্সাম্পলে। তো প্রথম এক্সাম্পলটা কি বলছে যে এ নাম ডে, দেন হচ্ছে ভ্যালু দেওয়া আছে, কোনো ইনিউমারেটেড ভেরিয়েবল তৈরি করা হয় নাই, কারণ হচ্ছে যে ইনিউমারেটেড ভেরিয়েবলের কাজ নাই। এখানে তোমাদেরকে যেটা বোঝানো আছে সেটা হচ্ছে যে এই যে সানডে, মানডে, টুয়েসডে, ফ্রাইডে, এদের ডিফল্ট ভ্যালু যে 0 থেকে শুরু হয়, সেটাই হচ্ছে এখানে তোমাদেরকে জাস্ট দেখানো আছে, কেমন? যে এনাম ডে, সানডে থেকে ফ্রাইডে 4টে ভ্যালু দেওয়া আছে, এবং পার্সেন্ট ডি কমা সানডে, হ্যাঁ, বা সান। তার মানে সানের ভ্যালু যে 0, সেটা হচ্ছে এখানে তোমাদের করে দেওয়া আছে। আমি হচ্ছে কোডটা এখানে লিখি। আচ্ছা, তাহলে আমরা কি করছি এখানে, অ্যাকসেপ্ট ইনিউমারেশন ভ্যালু এখানে দিয়ে রাখছি, এবং হচ্ছে যে ফার্স্ট যে ইনিউমারেশন ভ্যালু সানডে বা সান ইন দিস কেস, সেটা ডেসিমেল ভ্যালু কি সেটা হচ্ছে আমরা এখন প্রিন্ট করে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 0 চলে আসছে। তার মানে ডিফল্ট ডেসিমেল ভ্যালু কত, 0 থেকে শুরু হয়, ঠিক আছে? এরপর সেকেন্ড এক্সাম্পলে আসো। এখানে কি বলছে, এখানে ইনিউমারেটেড ভেরিয়েবল তৈরি করা আছে যে এনাম ডে টুডে, টুডেতে অ্যাসাইন করা আছে সানডে, তাহলে টুডে প্রিন্ট করা আছে, তাহলে সানডের ডিফল্ট ভ্যালু 0, তাহলে টুডে ইকুয়াল টু 0, তাহলে টুডের ভ্যালু কি হবে, আউটপুটে 0 চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি ইনিউমারেটেড ভেরিয়েবলটা তৈরি করি যে ইনাম ডে টুডে, তাহলে একবার ইনিশিয়ালাইজ করতে পারি আর কি, টুডে ইকুয়াল টু সানডে, ঠিক আছে? এখানে সান প্রিন্ট না করে আমি হচ্ছে এখানে টুডে প্রিন্ট করি, দেখি আউটপুটে 0 আসে কিনা। তো তোমরা দেখতে পাচ্ছ আউটপুটে 0 চলে আসছে, ঠিক আছে? আমি যদি এখানে মানডে দিতাম, মানডের ভ্যালু কত, 1, টুডের আউটপুটে কি আসবে ভ্যালু, ভ্যালু আসবে হচ্ছে 1। এখানে আমি যদি ফ্রাইডে দিতাম, তাহলে ফ্রাইডের ভ্যালু কত, 3 হইতো, যেহেতু 4 নাম্বার পজিশনে আছে, তাহলে 0 1 2 3, ঠিক আছে, 3। তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে থার্ড এক্সাম্পলে। এখানে কি করা আছে, আচ্ছা আমি তো এটা দেখাইলাম অলরেডি, এক লাইনে তৈরি করা আছে ইনিউমারেটেড ভেরিয়েবল। তো আমি কি করতে পারি, শর্ট সিনট্যাক্স ফলো করতে পারি, শেষে এভাবে ইনিউমারেটেড ভেরিয়েবল তৈরি করতে পারি, এবং একই সাথে ভ্যালু ইনিশিয়ালাইজ করতে পারি, লাইক দিলাম হচ্ছে এখানে মানডে, তাই না? তো এক লাইনে তো তৈরি করাই যায় শর্ট সিনট্যাক্স ফলো করে, এবং এটাই হচ্ছে করা উচিত স্ট্যান্ডার্ড কোডের স্পেস বাঁচানোর জন্য আর কি। এই যে চলে আসছে ভ্যালু 1। আচ্ছা, লাস্ট এক্সাম্পল কি বলছে, কাস্টম ভ্যালু দ্বারা ডিফল্ট ভ্যালুগুলোকে ওভাররাইড করা আছে, লাইক সানডে ইকুয়াল টু 5, মানডে 10, হ্যাঁ, টুয়েসডে 55, ফ্রাইডেতে কিছু দেওয়া নেই। তাহলে টুডে ইকুয়াল টু মানডে দেওয়া আছে, তাহলে মানডে কত, 10, ঠিক আছে না? বাট এখানে প্রিন্ট করা আছে আসলে ফ্রাইডে, তাহলে ফ্রাইডের ভ্যালু আউটপুটে কত হবে, 56, কারণ 55 পরে সিকোয়েন্সিয়ালি কত আসে, 56 আসে, তাহলে ফ্রাইডেতে তো ভ্যালু দেওয়া নাই। তাহলে অর্ডারে যেটা আসবে কাস্টম ভ্যালুর ওভাররাইড করার পরে, সেটাই হচ্ছে এখানে আউটপুটে দেওয়া হবে। সো আমি লেটস এখানে দিলাম 10, এটা দিলাম হচ্ছে যে 30, এটা হচ্ছে দিলাম ওই 55, টুডে ইকুয়াল টু দিলাম কত, ফ্রাইডে দিলাম, ঠিক আছে? আমি ডিরেক্ট ফ্রাইডে প্রিন্ট না করে ভেরিয়েবলের থ্রুতে করতেছি আর কি। তাহলে টুডের আউটপুট এখন কত হবে, এখানে 55 পরে কত হবে, 56 হবে, ঠিক আছে? এই যে দেখো 56 চলে আসছে। সুতরাং একটু ট্রিকি, তোমাকে একটু বুঝতে হবে যে এগুলো সিকোয়েন্সিয়ালি যেহেতু অ্যাসাইন্ড হয়, সুতরাং ডিফল্ট ভ্যালু 0 থেকে স্টার্ট হয়, এবং বাট তুমি কাস্টম ভ্যালু দ্বারা অপারেট করছো, করে ডিফল্টের ভ্যালু যদি কনসিডার করে বসে থাকো যে 0 1 2 3, এখানে ফ্রাইডের ভ্যালু 3 ইনস্টেড অফ 55 পরে 56, তাহলে ওটা হবে হচ্ছে যে রং, ঠিক আছে? কত হবে ওভাররাইড করলে সিকোয়েন্সিয়ালি যেটা আসে সেটা। আশা করি বুঝতে পারছো তোমরা ইনিউমারেশন, এটা ডান। এখন আমরা আসি হচ্ছে স্টোরেজ ক্লাস। তো নামটা আসলে স্টোরেজ ক্লাস হইলেও এটা কিন্তু আসলে কোনো ক্লাস না, কারণ সি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়,
এটা কোনো ক্লাস বা অবজেক্ট সাপোর্ট করে না। সিম্পলি স্টোরেজ ক্লাস বলতে বোঝায় যে সিম্পলি ডেফিনেশন। হ্যাঁ, আর কিসের ডেফিনেশন? বিভিন্ন ভেরিয়েবল বা ফাংশনের ডেফিনেশন। কিন্তু এই ডেফিনেশন গুলো আসলে তিনটি বিষয়কে ডিটারমাইন করে বা তিনটি বিষয়কে হচ্ছে যে বোঝায়, সেগুলো হচ্ছে ওই ভেরিয়েবল বা ফাংশনের স্কোপ, ওই ভেরিয়েবল বা ফাংশনের ভিজিবিলিটি, এবং হচ্ছে তাদের লাইফ টাইম। ঠিক আছে, ওইটাই হচ্ছে এরা ডিটারমাইন করে। যে লোকেশন বলতে বোঝাচ্ছে ভেরিয়েবল বা ফাংশনটা কোথায় ক্রিয়েট করা হয়েছে বা ডিফাইন করা হয়েছে বা স্টোর করা হয়েছে। দেন ভেরিয়েবল আর ফাংশন হোয়ার ইট ক্যান বি ইউজড, সেগুলো কোথায় ব্যবহার করা যাবে। ভেরিয়েবল হলে সেটার ভ্যালু, ঠিক আছে, বা ফাংশন হলে সেটা ফাংশনের কোড। এরপরে হচ্ছে যে হাউ লং ইট উইল বি কিপ ইন মেমোরি, অর্থাৎ যে ভেরিয়েবল ফাংশনটা তৈরি করলা সেটা আসলে মেমোরিতে কতক্ষণ ধরে থাকবে। তো এই যে ফাংশনটা কোথায় ক্রিয়েট করা হলো এটাকে আমরা বলি লোকেশন। এটা কোথায় ব্যবহার করা যাবে, অর্থাৎ ভেরিয়েবল বা ফাংশনটা কোথায় ব্যবহার করা যাবে সেটাকে আমরা বলি হচ্ছে যে ভিজিবিলিটি। তো ভেরিয়েবলের ভ্যালু বা হচ্ছে ফাংশনের যে কোড সেটাকে আমরা বলি হচ্ছে ওটাও ভিজিবিলিটির পার্টি। কতক্ষণ মেমোরিতে থাকবে এটা হচ্ছে সিম্পলি লাইফ টাইম। ঠিক আছে, সেগুলো মনে রাখবো আর কি। এখন আসা হচ্ছে টাইপস স্টোরেজ ক্লাসের। চার টাইপের আছে: অটো, এক্সটার্ন, স্ট্যাটিক এবং হচ্ছে রেজিস্টার। তো আমরা এক এক করে আসি। শুরুতে হচ্ছে যাই অটোতে। আচ্ছা, অটোতে যাওয়ার আগে তোমাদেরকে এই এক্সাম্পলটা হচ্ছে একটু বুঝাই আমি, কারণ এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা এখানে যে তিনটা ফিচার বললাম, যে স্কোপ, ভিজিবিলিটি এবং হচ্ছে লাইফ টাইম, ঠিক আছে, সেগুলো কোডের মাধ্যমে তুমি বুঝবা কিভাবে। তো আমরা সেই কোড হচ্ছে এখন দিই। তো এখানে ডান দিকে একটা প্রোগ্রাম, শর্ট প্রোগ্রাম লেখা আছে, দেখো। তো এই প্রোগ্রামে কি করা আছে? হেডার ফাইলের পরে একটা ফ্লোট ভেরিয়েবল তৈরি করা আছে, ইন দিস কেস পাই। তারপরে মেইন ফাংশন, মেইন ফাংশনের নিচে আর একটা ফাংশন আছে, সেটা হচ্ছে যে ফাংশন ওয়ান। যদি এটা কমপ্লিট না, জাস্ট সিনট্যাকটিক্যাল ফাংশন লেখা আছে, এর এর সামনে কি হয়তো ভয়েড হয়তো আর কি, সেটা লেখা হয় নাই। আচ্ছা, এখন আসা হচ্ছে এই যে এই ভেরিয়েবলটা। তো আমরা আগের ক্লাসগুলোতে যেটা দেখছি, যে মেইন ফাংশনের মধ্যে আমরা হচ্ছে যে বিভিন্ন ধরনের ভেরিয়েবল তৈরি করছি, সেগুলো প্রিন্ট করছি। ঠিক আছে, মেইন ফাংশনের বাইরে করা হয়নি। এখন যখনই তুমি হেডার ফাইলের নিচে বা এই যে এরকম মেইন ফাংশনের উপরে এবং হেডারের নিচে কিছু যখন এরকম তৈরি করবা না, তখন সেটাকে আমরা বলেছি গ্লোবাল। সহজ কথায় মেইন ফাংশনের বাইরে বা সব ধরনের ফাংশনের বাইরে কোডের মধ্যে যখন কোনো ভেরিয়েবল তৈরি করা হয় তখন আমরা সেগুলোকে বলি গ্লোবাল ভেরিয়েবল, গ্লোবাল। ঠিক আছে, আর যখন একটা কোড ব্লকের মধ্যে বা একটা ফাংশনের মধ্যে কোনো কিছু তৈরি করা হয় তখন আমরা সেগুলোকে বলি লোকাল ভেরিয়েবল বা হচ্ছে লোকাল আইডেন্টিফায়ার বা লোকাল ফাংশন, হোয়াট এভার। তো এটা এখানে বলা আছে যে পাই ইজ ডিক্লেয়ার্ড আউটসাইড দ্য মেইন ফাংশন। আচ্ছা, এই যে ডিক্লারেশন এন্ড ডেফিনেশন, অনেকে অনেক সময় এই দুটাকে গ্লোয়া ফেলো আর কি, যে দুটো একই নাকি, কিন্তু এই দুটো আসলে এক না। তো আমি হচ্ছে এখন একটু ডিটেলসে বলি যে ডিক্লারেশন কি আর ডেফিনেশন কি। ডিক্লারেশন মানে সিম্পলি তৈরি করা, লাইক এই যে এখানে দেখো ইন্টিজার, ভেরিয়েবল ওয়ান, ভেরিয়েবল টু। ঠিক আছে, তো যখন কোনো কিছু তৈরি করবা সেটাকে আমরা বলি ডিক্লারেশন। আর তৈরি করার পরে যখন লেটস তুমি এর নিচে ভ্যালু দিতা না, যে var1 = 10, var2 = 20, তখন আমরা সেটাকে বলতাম হচ্ছে ডেফিনেশন, মানে ভ্যালু ডিফাইন করে দেওয়া বা ভ্যালু অ্যাসাইন করা। তাহলে এখানে যেটা করা আছে পায়ের ক্ষেত্রে, ডিক্লারেশন এন্ড ডেফিনেশন দুটাই অ্যাট দ্য সেম টাইমে করা আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে পাইটা হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েবল, অর্থাৎ এটা কোনো লোকাল কোড ব্লক বা হচ্ছে কোনো স্পেসিফিক ফাংশনের মধ্যে বিলং করে না। এটা পুরো কোড জুড়ে হচ্ছে যে এটার স্কোপ এবং ভিজিবিলিটি, অর্থাৎ গ্লোবাল আর কি। এটাই বলা আছে যে ইটস স্কোপ অ্যান্ড ভিজিবিলিটি ইজ গ্লোবাল। এবং এই গ্লোবাল ভেরিয়েবলটা এর নিচে যত ফাংশন এবং কোড ব্লক আছে সব জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে এবং এটাকে ব্যবহার করা যাবে। এটাই বলছে যে ইট ক্যান বি ইউজড ইন অল ফাংশনস অ্যান্ড কোড ব্লকস বিনিথ ইট। এর নিচে যত ফাংশনস এবং কোড ব্লকস থাকবে সব জায়গাতে এই পাই ব্যবহার করা যাবে। তাহলে এটার স্কোপ হচ্ছে পুরো সি প্রোগ্রাম জুড়ে গ্লোবালি, অর্থাৎ এর নিচে যা আছে সবকিছুতে। এবং ভিজিবিলিটিও গ্লোবাল। এবং লাইফ টাইমটা হচ্ছে লাইফ টাইম অফ দ্য সি প্রোগ্রাম, মানে পুরো সি প্রোগ্রামটা যতক্ষণ লাইভ থাকবে না, ততক্ষণ হচ্ছে পাই লাইভ থাকবে। এরপর আসা হয়েছে var1 এবং var2, এগুলো লোকাল, কারণ এগুলো হচ্ছে ফাংশনের ভেতরে ডিক্লেয়ার করা। তো এখানে কি করা আছে? এখানে ফাংশন অন কল করা আছে। ফাংশন কি সেটা আমি জাস্ট ডেফিনেশন বলি বা একটু সংক্ষেপে ধারণা দিই, এটা ডিটেলস আমরা পরে কোনো ক্লাসে পড়বো। ফাংশন মানে হচ্ছে সিম্পলি একটা কোড ব্লক যেটাতে এক বা একাধিক স্পেসিফিক
অ্যাকশন পারফর্ম করা হয়, ঠিক আছে? মানে হয় কি, তোমার ধরো আহ 10টা ছোট ছোট কাজ করতে হবে। এখন 10টা ছোট ছোট কাজ তুমি একটা মেইন প্রোগ্রামের মধ্যে না করে সেগুলোকে আলাদা আলাদা ফাংশনের মধ্যে এক্সিকিউট করতে পারো, এবং মেইন থেকে সেগুলোকে কল করতে পারো, ঠিক আছে? জাস্ট স্ট্রিম লাইনিং করা, বা হচ্ছে যে মডুলার ওয়েতে করা আর কি। সবকিছুকে একবারে না করে মডুলার ওয়েতে করা, মানে এক একটা ফাংশন একটা করে মডুলের মতো, যেটা ছোট ছোট কাজ করে। আচ্ছা, যাই হোক। তো এখানে এটা এটা যদিও কমপ্লিট না, তুমি ধরে নাও এই ফ্লোটের পরে এবং ইন্ট মেইন এর উপরে, এই যে এখানে ধরে নাও এখানে এই ফাংশনটা ডিক্লেয়ার করা আছে ভয়েড ফাংশন অন, শেষে সেমিকোলন দেওয়া আছে, ধরে নাও এটা আছে আর কি এখানে মাঝখানে। তাহলে এই ফাংশন অন এটা একটা গ্লোবাল ফাংশন, এবং ফ্লোট পাই এটা হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল। তাহলে যেহেতু ফাংশন ওটা গ্লোবাল, কোডের যে কোনো জায়গা থেকে ব্যবহার করা যায়, ওটার নিচে যা কিছু আছে, তো মেইনের মধ্যে থেকে এটাকে কল করা আছে। তো কল করে এটার মধ্যেও কি ভারন নামক একটা লোকাল ভেরিয়েবল তৈরি করা আছে। তাহলে আমরা কি আহ, তাহলে আমি কি বললাম একটু আগে, যে যখন কোড ব্লকের মধ্যে লোকালি কোনো কিছু তুমি তৈরি করবা, সেটার স্কোপ এবং ভিজিবিলিটিটা হচ্ছে ওই কোড ব্লকের মধ্যে, অতটুকুই, ওর বাইরে ওকে কেউ চেনে না। তাহলে এখানে যে var ওয়ান নামে যে ভেরিয়েবল, সেটা ফাংশন অনেও তৈরি করা আছে, মেনের মধ্যে তৈরি করা আছে। কিন্তু var অন মেনের মধ্যে যেটা, সেটার স্কোপ শুধু মেনের মধ্যে, আর যেটা ফাংশন অনের মধ্যে আছে সেটার স্কোপ শুধু ফাংশন অনের মধ্যেই। তাহলে মেইনে থাকা var অনে কোনো ভ্যালু চেঞ্জ করলে কোনোভাবেই সেটা ফাংশন অনে থাকা var অনে কি করবে না, ইম্প্যাক্ট করবে না। হ্যাঁ, সেটা এখানে বলা আছে যে var on is declared in both main function and function on, but any change in var on in main will not affect its value in function on and vice versa। তো যেটা বললাম ওটাই। এখন আমরা আসি হচ্ছে যে প্রথম টাইপের যে স্টোরেজ ক্লাস, অটোমেটিক স্টোরেজ ক্লাস। তো এগুলো হচ্ছে সিম্পলি অটোমেটিক ভেরিয়েবল বা আইডেন্টিফায়ার, যেগুলোকে অটো কিওয়ার্ড দ্বারা আমরা এক্সপ্লিসিটলি বা আলাদাভাবে লিখে থাকি, লাইক অটো দেন ইন্টিজার a ইকুয়াল টু 10। এখানে অটোটা কিন্তু হচ্ছে অপশনাল, কারণ আমরা তো নর্মাল ইন্টিজার ভেরিয়েবল তৈরি করতে পারি ইন্টিজার a ইকুয়াল টু 10। কিন্তু যখন সামনে তুমি অটো দিবা, তখন ওইটা হয়ে যাবে হচ্ছে একটা স্টোরেজ ক্লাস, অটোমেটিক স্টোরেজ ক্লাস। হ্যাঁ, যেটার স্কোপটা হচ্ছে লোকাল, যেহেতু মেইনের মধ্যে তৈরি করছো, তাহলে এই যে এ ভেরিয়েবল, বা ইন দিস কেস এটার নাম হচ্ছে অটোমেটিক স্টোরেজ ক্লাস। তো যখনই তুমি অটো কিওয়ার্ড দ্বারা একটা লোকাল ভেরিয়েবল তৈরি করবা, সেটা স্কোপ এবং ভিজিবিলিটি হচ্ছে লোকাল, অর্থাৎ ওই কোড ব্লকের মধ্যেই হচ্ছে যে ওইটা তুমি ব্যবহার করতে পারবা। এই কোড ব্লকের বাইরে এই এ নামক ভেরিয়েবলকে আর কেউ চেনে না, ঠিক আছে? এরপরে লাইফ টাইম কি বলছে, যে লাইফ টাইম ইজ ক্রিয়েটেড when the block is entered and destroyed when it exits। তাহলে মেইনের মধ্যে যখনই কম্পাইলার স্ক্যান করা শুরু করবে, তখন থেকে এ এর লাইফ টাইম শুরু হবে। আর মেইন ফাংশন থেকে যখনই এক্সিট করবে এখানে, সাথে সাথে এই ভেরিয়েবলের লাইফ টাইম কি হবে, শেষ হবে, ঠিক আছে? তাহলে লাইফ টাইমটাও এই কোড ব্লক পর্যন্তই। আর এই এই যে ভেরিয়েবলের ভ্যালু, এটা স্টোর হয় কোথায়, স্ট্যাকে। হ্যাঁ, তো মেমোরি এটার আহ, মানে লেআউট এবং হচ্ছে ভ্যালু কিভাবে স্টোরড হয় সেটার আলোচনা আমি হচ্ছে যে প্রিভিয়াস একটি ক্লাসে করেছিলাম। যদিও মেমোরির ওভারঅল যে স্ট্রাকচার, সেটা নিয়ে আসলে আমরা অনেক আলোচনা করতে পারি, যেটা কম্পিউটার আর্কিটেকচারের একটি টপিক। তো সেটাতে আমি যাইতেছি না। বাট ওভারঅল কম্পিউটার যে লেআউট, সেটার আবার ভেতরে অনেকগুলো নেমিং আছে, লাইক হচ্ছে যে স্ট্যাক, তারপরে হচ্ছে যে হিপ, ঠিক আছে? এরপরে হচ্ছে যে ডাটা সেগমেন্ট, এরকম বিভিন্ন সেগমেন্ট আছে আর কি। তো সেই স্ট্যাক সেগমেন্টে হচ্ছে আহ, এই অটোমেটিক ভেরিয়েবলগুলোর ভ্যালু স্টোর করা হয়। আর এদের ডিফল্ট ভ্যালু হচ্ছে গার্বেজ। মানে লেটস তুমি অটো ইন্টিজার এ দিলা, কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করো নাই, বাট প্রিন্ট করছো যে ভ্যালু অফ এ ইকুয়াল টু পার্সেন্ট ডি কমায়, তখন একটা গার্বেজ ভ্যালু চলে আসবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে কোড লিখে। অনেক সময় কোড ব্লকস ঠিকঠাক মতো আউটপুট দেখায় না, তখন আমাদেরকে অনলাইন কম্পাইলারের সাহায্য নিয়ে সেটা ভেরিফাই করতে হয় আর কি। আচ্ছা, তাহলে একটা অটোমেটিক ভেরিয়েবলের ডিফল্ট ভ্যালু যে একটা গার্বেজ, সেটা আমরা এখন প্রমাণ করি কোডের মাধ্যমে। তাহলে এখানে আমি লিখছি যে অটো ইন্টিজার এর কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করা নাই, বাট এর ভ্যালু প্রিন্ট করা আছে। So দেখি কোড ব্লকসে কি আউটপুট দেখায় আমাদেরকে। আচ্ছা, কোড ব্লকস এটা জিরো দেখাচ্ছে। এটা আসলে ঠিক না, আমি অনলাইন কম্পাইলারে যাই কেমন। তো এখানে প্রোগ্রামেজের যে কম্পাইলার, আমি সেখানে দেখো সেম কোড, এখানে অটো ইন্টিজার এ এর ভ্যালু প্রিন্ট করা আছে।
তো দেখো এখানে কিন্তু একটা মানে একটা গার্বেজ একটা র্যান্ডম একটা ভ্যালু চলে আসছে, তো এটা হচ্ছে রাইট। হ্যাঁ, তো এটাই এটাই হচ্ছে অটোমেটিক ভেরিয়েবল বা অটোমেটিক স্টোরেজ ক্লাস। তাহলে এটা সামারাইজ করলে কি দাঁড়ায়, যে অটোমেটিক টাইপের যে আইডেন্টিফায়ার বা ইন দিস কেস স্টোরেজ ক্লাস বা ভেরিয়েবল, সে এদের স্কোপটা হচ্ছে লোকাল, অর্থাৎ এই মেইনের মধ্যেই বা কোড ব্লকের মধ্যে সীমাবদ্ধ, বা যে কোড ব্লকে তৈরি করবো তার মধ্যে সীমাবদ্ধ, ভিজিবিলিটিও তার মধ্যেই সীমাবদ্ধ, এবং লাইফ টাইমটা হচ্ছে আহ, যে কোডের এক্সিকিউশন যখন ওই ব্লকের মধ্যে এন্টার করবে তখন থেকে শুরু করে ওই ব্লক এক্সিট করা পর্যন্ত, এটা হচ্ছে ওদের লাইফ টাইম। এবং ডিফল্ট ভ্যালু হচ্ছে গার্বেজ বা আনডিফাইন্ড। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমরা এক্সটার্নাল স্টোরেজ ক্লাসে। এক্সটার্ন নামক কিওয়ার্ড ইউজ করতে হয়, এবং এদের স্কোপটা হচ্ছে গ্লোবাল, মানে পুরো সি প্রোগ্রাম জুড়ে। হ্যাঁ, লাইফ টাইমটাও পুরো এন্টার সি প্রোগ্রাম জুড়ে। এরা হচ্ছে যে মেমোরির ডাটা সেগমেন্টে বা হচ্ছে যে গ্লোবাল মেমোরি এরিয়া যেটাকে আমরা বলি সেখানে থাকে বা স্টোর থাকে এদের ভ্যালুগুলো। তো এক্সটার্নাল ভেরিয়েবলগুলোর ডিফল্ট ভ্যালু হচ্ছে 0। তাহলে উদ্দেশ্যটা কি, আমরা কোথায় হচ্ছে এক্সটার্নাল ভেরিয়েবল ইউজ করব বা স্টোরেজ ক্লাস ইউজ করব, is to declare a global variable or function that is defined elsewhere, মানে in another function or later in the same file। মানে হচ্ছে আমরা ওই যে কোড ব্লকসে এখানে কোড লিখি না, তো আমি তো এখানে একটা ফাইলের মধ্যে কোড লিখতেছি, বাট তুমি চাইলে এই এক্সটার্নাল স্টোরেজ ক্লাস বা এক্সটার্ন কিওয়ার্ড ব্যবহার করে এরকম মাল্টিপল সি প্রোগ্রামের মধ্যে লিঙ্কিং করতে পারো। হ্যাঁ, মানে একটা সি প্রোগ্রামে কোনো কোড লিখে সেটা আর একটা সি প্রোগ্রামে তুমি ব্যবহার করতে পারো, যেটা একটা অ্যামেজিং ফিচার আর কি। তখন এই এক্সটার্নাল স্টোরেজ ক্লাস বা এক্সটার্ন কিওয়ার্ড চলে আসে। আচ্ছা, এখন আমরা হচ্ছে এক্সাম্পলে যাই, কেমন? তো এখানে দেখো দুইটা ফাইল কিন্তু হচ্ছে এখানে তৈরি করা আছে, হ্যাঁ, বা হচ্ছে কোড লেখা আছে। একটা ফাইলের নাম ফাইনাল ল্যাব এক্সাম্পলস ডট সি, আর একটা নাম হচ্ছে মেইন প্রোগ্রাম। তো ফাইনাল ল্যাব এক্সাম্পলস ডট সি এটাতে কি করা আছে, হেডার ফাইল লেখা আছে, এক্সটার্ন কিওয়ার্ড ব্যবহার করে একটা গ্লোবাল ভেরিয়েবল তৈরি করা আছে, নাম হচ্ছে কাউন্ট। কোনো ভ্যালু কিন্তু দেওয়া নেই, জাস্ট ডিক্লেয়ার করা আছে বা তৈরি করা আছে। দেন হচ্ছে একটা ফাংশন এখানে ডিক্লেয়ার করা আছে এবং ডিফাইন করা আছে এট দ্য সেম টাইম, এবং এটা কোড জাস্ট এক লাইনের কোড লেখা আছে, সেটা হচ্ছে যে কাউন্টের ভ্যালু এখানে প্রিন্ট করা আছে, ঠিক আছে। এরপরে কি করা আছে মেইন প্রোগ্রাম ডট সিতে, এই যে ফাইনাল ল্যাব এক্সাম্পলস, এটা হচ্ছে এখানে ইম্পোর্ট করা আছে, যে হ্যাশ ইনক্লুড ফাইনাল ল্যাব এক্সাম্পলস ডট সি। সো এটা মনে রাখবা, তুমি যে কোনো সি ফাইলকে আর একটা সি ফাইলের মধ্যে যদি ব্যবহার করতে চাও, তখন হ্যাশ ইনক্লুড দিয়ে হেডার ফাইলের জায়গায় ডাবল কোডের মধ্যে ওই সি ফাইলের নামটা লিখতে হবে, ডাবল কোড ফাইনাল ল্যাব এক্সাম্পলস ডট সি, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই মেইন প্রোগ্রাম ডট সি এটার মধ্যে কি করা আছে, এখানে তো তুমি ফাইনাল ল্যাব এক্সাম্পলস এর মধ্যে কাউন্টটা ডিক্লেয়ার করছো বা তৈরি করছো, বাট ডিফাইন করা আছে কোথায়, মেইন প্রোগ্রাম ডট সি তে, ইন্টিজার কাউন্ট ইকুয়াল টু 5। এরপরে মেইন ফাংশনের মধ্যে এসে ডিসপ্লেটাকে কল করা আছে, যে ডিসপ্লেটা কোথায় বিদ্যমান, এই ফাইনাল ল্যাব এক্সাম্পলস ডট সি তে বিদ্যমান। তাহলে বিষয়টা দেখো, তুমি একটা সি ফাইলের মধ্যে ডিক্লেয়ার করছো একটা গ্লোবাল ভেরিয়েবল এবং হচ্ছে একটা ফাংশন, আর এদেরকে ইনিশিয়ালাইজ করছো বা কল করছো কোথায়, আর একটা প্রোগ্রামের মধ্যে। তাহলে তোমার যদি কোড লিখতে লিখতে এরকম সিচুয়েশন তৈরি হয় যে তোমার শত শত ভেরিয়েবল এবং ফাংশন তৈরি করা লাগছে, তাই তুমি কি করতে পারো, সবগুলো ফাংশন বা ভেরিয়েবল একটা সেপারেট সি প্রোগ্রামে তুমি হচ্ছে তৈরি করতে পারো বা ডিক্লেয়ার করতে পারো, করে ওই সি ফাইলটাকে তুমি হচ্ছে যে আর একটা সি ফাইলে জাস্ট এভাবে ইনক্লুড করে সেখানে ইউটিলাইজ করবো আর কি, মানে ভ্যালু ইনিশিয়ালাইজ করবা বা হচ্ছে কল করবা বা ফার্দার যে কোনো ধরনের ক্যালকুলেশন তুমি করতে পারো। তো এখানে বলে রাখা ভালো যে ফাংশন যখন গ্লোবালি এভাবে ডিক্লেয়ার করা হয় না, তখন আসলে ওগুলো বাই ডিফল্ট এক্সটার্নাল হিসেবে কাজ করে। দ্যাট মিনস একটা গ্লোবাল ফাংশন ইজ বাই ডিফল্ট অ্যান এক্সটার্নাল ফাংশন। সুতরাং এই ভয়েডের সামনে আসলে এক্সটার্ন লিখলেও হয়, এখানে না লিখলেও হয়। এখন আমি কোডে যাইতেছি, গিয়ে তোমাদেরকে দেখাইতেছি। তাহলে সামারাইজ করলে আবার কি দাঁড়াইতেছে,
আমরা ডিক্লারেশন করতে পারি একটা সেপারেট সি ফাইলে, এবং ডিক্লেয়ার করা সব ভেরিয়েবল বা ফাংশন আমরা আর একটা সি ফাইলে এভাবে ইনক্লুড করে ডিফাইন করে ইউটিলাইজ করতে পারি। ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমি এখানে অলরেডি দুইটা সেপারেট সি ফাইল তৈরি করে রাখছি, মানে ওই কোড এক্সাম্পল গুলো আর কি, স্লাইডের গুলোই। তো ফাইনাল ল্যাব এক্সাম্পল ডট সি, যেটার মধ্যে ওই গ্লোবাল ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা আছে বা তৈরি করা আছে এক্সটার্ন কিওয়ার্ড দ্বারা। আর ফাংশন বাই ডিফল্ট যেহেতু, মানে গ্লোবাল ফাংশনগুলো বাই ডিফল্ট হচ্ছে যে এক্সটার্ন বা এক্সটার্নাল, সুতরাং ভয়েডের সামনে এক্সটার্ন লিখলে হয়, না লিখলে হয়। আচ্ছা, এখন আসি হচ্ছে মেইন প্রোগ্রাম ডট সি তে। এখানে কি করা আছে, ওই যে ফাইনাল ল্যাব এক্সাম্পল ডট সি, ওটা এখানে ইম্পোর্ট করা আছে ডাবল কোডের মধ্যে। দেন কাউন্ট ভেরিয়েবলটা, যেটা এই ফাইনাল ল্যাব এক্সাম্পল জাস্ট ক্রিয়েট করা আছে, মানে ডিক্লেয়ার করা আছে, সেটা এখানে ডিফাইন করে দেওয়া আছে বা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দেওয়া আছে, মেন থেকে কল করা আছে। এখন আমি কি করি, মেন ডট যে মেন প্রোগ্রাম ডট সি, এটা হচ্ছে রান করি। তাহলে দেখো এখানে আমাদের ভ্যালু দেখাচ্ছে, কিন্তু ইন্টারেস্টিং না বিষয়টা? তাহলে আমি ইম্পোর্ট করলাম এই ফাইলটা, যেটার মধ্যে একটা ফাংশন এবং হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল তৈরি করা আছে। গ্লোবাল ভেরিয়েবলটা এখানে ইনিশিয়ালাইজ করা আছে, ফাংশনটাকে এখান থেকে কল করা আছে। ঠিক আছে। এই যে ফাংশনগুলো, এগুলো যে বাই ডিফল্ট যে এক্সটার্ন, সেটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি এর সামনে কি করতে পারি, এক্সটার্ন কিওয়ার্ড দিতে পারি। ঠিক আছে। আমি যদি আবার রান করি, চলে আসছে কিন্তু ফাইল। ঠিক আছে। আর আমি যদি এক্সটার্ন নাও দিতাম, তাও কি হতো, শুরুতে আমরা যেটা করছি, তা হচ্ছে আমাদেরকে আউটপুটে দেয়। তার মানে ফাংশন বাই ডিফল্ট হচ্ছে এক্সটার্নাল, গ্লোবাল ফাংশন যেগুলো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসি হচ্ছে যে স্ট্যাটিকে, স্ট্যাটিক স্টোরেজ ক্লাস। তো স্ট্যাটিকটা একটু ইন্টারেস্টিং, এটা একটু ট্রিকিও বটে। আচ্ছা, এখন আসি হচ্ছে স্কোপে। সো যখন একটা ফাংশনের মধ্যে বা একটা কোড ব্লকের মধ্যে তুমি একটা স্ট্যাটিক ফাংশন বা একটা স্ট্যাটিক ভেরিয়েবল তৈরি করবা বা আইডেন্টিফায়ার তৈরি করবা, তখন স্কোপটা হবে হচ্ছে লোকাল। হ্যাঁ, ওই কোড ব্লক বা ফাংশনের লোকাল হবে। আর আর সব ধরনের ফাংশনের বাইরে কোনো স্ট্যাটিক ভেরিয়েবল বা কোনো স্ট্যাটিক ফাংশন তৈরি করলে সেটার স্কোপটা হবে হচ্ছে থ্রুআউট দ্য সি প্রোগ্রাম বা হচ্ছে গ্লোবাল। আচ্ছা, এখন আসি হচ্ছে যে লাইফ টাইমে। তো ভেরিয়েবলের ক্ষেত্রে একটা ভেরিয়েবল তার ভ্যালু মাল্টিপল, মানে একটা স্ট্যাটিক ভেরিয়েবল আর কি, তার ভ্যালু মাল্টিপল ফাংশন কল ধরে কি করতে পারে, এক্সপ্যান্ড করতে পারে। হ্যাঁ, মানে একটা স্ট্যাটিক ভেরিয়েবলের ভ্যালু একটা ফাংশনে যা আছে, ওইটা থেকে আরেকটা ফাংশনে গেলে ওই ভ্যালুটা কি করতে পারে, ধরে রাখতে পারে। ঠিক আছে। এটা হচ্ছে স্পেশালিটি স্ট্যাটিক ভেরিয়েবলের, যে ভ্যালু ধরে রাখার ক্ষমতা। সেটা আমরা এক্সাম্পল দিয়ে দেখবো একটু পরে। আর ফাংশনের ক্ষেত্রে আহ ওই ফাংশনের ভিজিবিলিটিটা হচ্ছে যে ফাংশন যে কোড ফাইলে বা সি ফাইলে তৈরি করা আছে, সেই সি ফাইল, যেটা ডিসকাস পুরো মানে ইন্টারলাইন, মানে সি প্রোগ্রাম জুড়ে আর কি। আর এই স্ট্যাটিক ভেরিয়েবল বা ফাংশন, এটা হচ্ছে মেমোরির ডাটা সেগমেন্টে থাকে, মানে গ্লোবাল যে অংশ, গ্লোবাল পার্ট সেখানে থাকে। আর একটা স্ট্যাটিক ভেরিয়েবলের ডিফল্ট ভ্যালু হচ্ছে 0। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করি, এক্সাম্পলটা দেখি। এখানে কি বলা আছে, একটা ফাংশন নাম হচ্ছে ইনক্রিমেন্ট, এবং মেইনের মধ্যে থেকে ফাংশনটাকে 3বার কল করা আছে। ঠিক আছে, 3বার কল করা আছে। তো ফাংশনের মধ্যে কোড লাইন সিম্পলি 3টা, যে স্ট্যাটিক ইন্টিজার কাউন্টার ইকুয়াল টু 0। অর্থাৎ নর্মালি কি, এই যে ইন্টিজার কাউন্টার ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের কি একটা নর্মাল ইন্টিজার ভেরিয়েবল, বাট এটাকে আমরা স্ট্যাটিক ইন্টিজার ভেরিয়েবলে বা স্ট্যাটিক স্টোরেজ ক্লাস এখানে কি করছি, কনভার্ট করছি। এরপর লাইনে কি করা আছে, কাউন্টার প্লাস প্লাস। তো এই প্লাস প্লাস হচ্ছে একটা অপারেটর, যেটা হচ্ছে ওই ভেরিয়েবলের ভ্যালু কি করে, 1 বাড়ায়। ঠিক আছে। তাহলে 0, এখানে কি হবে, 0 থেকে কাউন্টারের ভ্যালু হবে 1। এরপর থার্ড লাইনে কি করা আছে, এখানে কাউন্টার ভ্যালু প্রিন্ট করা আছে। তাহলে এখন যখনই হচ্ছে কম্পাইলার মেইনের মধ্যে এসে এই লাইনটা স্ক্যান করবে, মানে ইনক্রিমেন্টকে কল করবে, তখন ইনক্রিমেন্টের মধ্যে যাবে। ইনক্রিমেন্টের মধ্যে যাওয়া মানে ফার্স্ট লাইন। তাহলে ফার্স্ট লাইন কি, কম্পাইলার দেখবে এটা একটা স্ট্যাটিক ইন্টিজার ভেরিয়েবল, ভালো কথা, ভ্যালু দেওয়া আছে 0। এরপর লাইনে ভ্যালু হবে হচ্ছে 1, এবং 1 হচ্ছে প্রিন্ট হবে। তার মানে এই লাইনের কাজ শেষ, শেষ হলে আউটপুটে দেখাবে হচ্ছে 1। এরপরে যখন সেকেন্ড লাইন স্ক্যান করা শুরু করবে, তখন আবারও সেম ফাংশন। এবার কিন্তু
কোডের কন্ট্রোল কোথায় যাবে? সেকেন্ড লাইন থেকে শুরু হবে, প্রথম লাইন আর হচ্ছে স্ক্যান হবে না, বা স্ক্যান হলে সেটা ইগনোরড হবে আসলে। এর কারণ হচ্ছে একটা স্ট্যাটিক আইডেন্টিফায়ার বা ভেরিয়েবল ইন দিস কেস একবারই তৈরি হয়, এবং ওইটা আসলে ইনিশিয়ালি যে ভ্যালু থাকে ওইটা সেকেন্ড টাইম আর ব্যবহৃত হবে না। ঠিক আছে, এটা মনে রাখবো। তাহলে সেকেন্ড টাইম যখন কল হবে এই ইনক্রিমেন্ট ফাংশনটা, তখন কম্পাইলার এই ফার্স্ট লাইনটাকে কি করবে? ইগনোর করবে। কেমন? ইগনোর করে সেকেন্ড লাইন থেকে শুরু করবে। তো সেকেন্ড লাইনে কি হবে? কাউন্টারের ভ্যালু, প্রথম কলে কাউন্টারের ভ্যালু কত ছিল? 1 ছিল, যেটা প্রিন্ট হয়েছে, এবং ওই একই ধরে রাখবে কিন্তু কাউন্টার। এটাই হচ্ছে আমরা এর আগের স্লাইডে এখানে বলছি যে ইট রিটেইনস ইটস ভ্যালু অ্যাক্রস মাল্টিপল ফাংশন কলস, মানে অনেকগুলো ফাংশন কল জোরের ভ্যালুটা ধরে রাখতে পারে। তাহলে প্রথমবারে ভ্যালু ছিল 1, ওটা ধরে রাখবে। পরের বার কি হবে? ওই 1 ইনক্রিমেন্ট হবে হচ্ছে 2 তে, দেন ওই 2 প্রিন্ট হবে। কেমন? 2 প্রিন্ট হবে, ডান। এরপর আবার যখন থার্ড টাইম কল হয়েছে এখানে আবার যাবে, তো 2 এবার ইনক্রিমেন্ট হয়ে হবে হচ্ছে 3, 3 প্রিন্ট হবে, দেন হচ্ছে ডান। তো এভাবেই একটা স্ট্যাটিক ইন্টিজারের ভেরিয়েবল কি করে? মাল্টিপল ফাংশন কলস এর ভ্যালুটা ধরে রাখে এবং ওইভাবে চেঞ্জ হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে একটা লোকাল কোড ব্লকে একটা স্ট্যাটিক ভেরিয়েবল তৈরি করলেও সেটার ভ্যালু আসলে মাল্টিপল ফাংশন কল জুড়ে কি হতে পারে? বিস্তারিত হতে পারে। আচ্ছা, এরপর আসি হচ্ছে লাস্ট স্টোরেজ ক্লাস, সেটা হচ্ছে রেজিস্টার। আচ্ছা, তো রেজিস্টারে যাওয়ার আগে এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে যে তুমি যদি স্ট্যাটিক ইউজ না করতা, ঠিক আছে, যদি নর্মাল ভেরিয়েবল হইতো উইথাউট স্ট্যাটিক, তাহলে কি হইতো? প্রথমবার কল করতা, এখানে যাইতো, ভেরিয়েবলটা তৈরি হইতো, ভ্যালু 0, 0 থেকে 1, 1 প্রিন্ট করতো। সেকেন্ড টাইম যখন আবার কল করবা, আবার যাবে, আবার ফার্স্ট লাইন থেকে স্ক্যানিং শুরু হবে, আবার কাউন্টারের ভ্যালু 0 থেকে শুরু হবে, 0, 1, আবার 1 প্রিন্ট করবে। দ্যাট মিনস যতবার কল করবা নর্মাল ভেরিয়েবল হলে সেম কাজগুলো নর্মালি রিপিট করবে, এবং হচ্ছে প্রতিবারে সেম ভ্যালু প্রিন্ট করবে। ঠিক আছে? আচ্ছা, তো আমার হচ্ছে কোড লেখা শেষ, এখন আমি রান করি। তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টা 1 চলে আসছে কিন্তু, হ্যাঁ, 3টা 1 মানে সেম ভ্যালু বারবার চলে আসছে, কারণ সেম কাজগুলো বারবার হবে নর্মাল ভেরিয়েবলের ক্ষেত্রে। এখন এটা যদি স্ট্যাটিক হইতো তাহলে ভ্যালু আসতে হচ্ছে 1, 2 এবং হচ্ছে 3। ঠিক আছে, এই যে 1, 2 এবং হচ্ছে 3। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে স্ট্যাটিক ভেরিয়েবলের ভ্যালু কিভাবে মাল্টিপল ফাংশন কলে হচ্ছে যে বিস্তৃত হয়। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা লাস্ট স্টোরেজ ক্লাস, সেটা হচ্ছে যে রেজিস্টার। এখন আসি হচ্ছে শুরুতে স্কোপে। স্কোপটা হচ্ছে লোকাল টু দ্য ব্লক ইন হুইচ ইট ইজ ডিক্লেয়ার্ড। অর্ডার মতোই, যে ব্লকে তৈরি করবা সেখানে হচ্ছে যে স্কোপ, ব্লক পর্যন্তই, লাইফ টাইমও অতটুকুই। ব্লকে এন্টার করা মাত্র এদের লাইফ টাইম শুরু হয়, এবং ব্লক এক্সিট করলে লাইফ টাইম শেষ হয়। এখন এটা স্টোরড হয় কোথায়? স্টোরেজটা কোথায়? এটা হচ্ছে সিপিইউ রেজিস্টারে স্টোর হয়। আচ্ছা, তোমরা যারা জানো না সিপিইউ রেজিস্টার কি, এটা হচ্ছে হাই স্পিড মেমোরি। হ্যাঁ, এটা অনেক বেশি স্পিডি মেমোরি কম্পেয়ার টু র্যাম। র্যামের থেকেও অনেক বহুগুণ বেশি স্পিডি মেমোরি। তো এগুলো হচ্ছে সিপিইউ রেজিস্টার, যারা হচ্ছে খুবই দ্রুত ডাটা প্রসেস করতে পারে। এদের ডিফল্ট ভ্যালুটা হচ্ছে গার্বেজ। আচ্ছা, এখন এই যে লাস্ট পয়েন্টে আসুক, যে কম্পাইলার মে ইগনোর দ্য রিকোয়েস্ট টু স্টোর এ ভেরিয়েবল ইন রেজিস্টার ইফ নো সিপিইউ রেজিস্টার্স আর অ্যাভেলেবল। হ্যাঁ, মানে তোমার কম্পিউটারে যদি সিপিইউ রেজিস্টার না থাকে তখন তো বাধ্য হয়ে কোথায় র্যামেই হচ্ছে যে স্টোর করবে না, সেটাই বলা আছে। তো আমরা এক্সাম্পল দেখি কি বলা আছে, যে রেজিস্টার ইন্টিজার আই ইকুয়াল টু 10% দেন। তাহলে কি হলো, একটা ভেরিয়েবলের সামনে যখন তুমি রেজিস্টার লিখবা, দ্যাট মিনস সেটাকে রেজিস্টার টাইপের ক্লাসে যখন তুমি ট্রান্সফর্ম করবা, তখন ওই ভেরিয়েবলটার যে ভ্যালু সেটা আসলে একটা সিপিইউ রেজিস্টারে স্টোর হবে রেদার দেন র্যাম স্লট। তাহলে একটা সি প্রোগ্রামের মধ্যে আমার যদি কখনো এরকম রিকোয়ারমেন্ট থাকে যে কোডের পার্টিকুলার কিছু ফাংশনালিটি বা হচ্ছে যে পার্টিকুলার কিছু আইডেন্টিফায়ার বা ভেরিয়েবলকে অন্যান্য আইডেন্টিফায়ারের থেকে অনেক বেশি দ্রুত কম্পাইল করতে হবে বা প্রসেস করতে হবে, তখন আমি সেগুলোকে সিপিইউ রেজিস্টারে স্টোর করতে পারি ইনস্টেড অফ র্যাম স্লট। বোঝা গেছে? তার মানে অ্যাজ এ প্রোগ্রামার তোমার কন্ট্রোল আছে, তুমি তোমার কোডকে কতটুকু ফাস্ট রান করতে চাও,
কোন হার্ডওয়্যার রিসোর্স ব্যবহার করতে চাও সেটা মেমোরিতে নাকি সিপিইউ রেজিস্টারে, এটার কন্ট্রোল আছে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা লাস্ট টপিকে, সেটা হচ্ছে যে সিম্বলিক কনস্ট্যান্ট বা হচ্ছে ম্যাক্রোস। তো ম্যাক্রো এটা আসলে মানে গ্লোবাল কনস্ট্যান্ট তৈরি করার একটা উপায়, ঠিক আছে? যে দিজ আর দ্য গিভেন নেমস টু দ্য কনস্ট্যান্ট ভ্যালুজ, যেগুলোকে আমরা বলি কনস্ট্যান্ট আইডেন্টিফায়ার। নর্মালি আমরা তো কনস্ট্যান্ট তৈরি করি কনস্ট কিওয়ার্ডের মাধ্যমে। গ্লোবাল কনস্ট্যান্ট তৈরি করতে চাইলে মেইন ফাংশনের উপরে তৈরি করতে হবে, কিন্তু আমরা ওই গ্লোবাল কনস্ট্যান্ট গুলোকে চাইলে ম্যাক্রোস বা হচ্ছে যে কাস্টম নেম দ্বারা কি করতে পারি, রিপ্লেস করতে পারি। হ্যাঁ, অর্থাৎ কনস্ট্যান্ট তৈরি করার সেকেন্ড সিনট্যাক্স বা ওয়ে হচ্ছে ম্যাক্রোস। তাহলে এর সিনট্যাক্সটা কি, হ্যাশ ডিফাইন লিখতে হয়। হ্যাশ ডিফাইন, এটা বিল্ট ইন, এরপর একটা কাস্টম নেম লিখবা, এর মানে কনস্ট্যান্টের নেম, এরপর হচ্ছে যে কনস্ট্যান্টের ভ্যালু। এখন কিছু রুলস আছে, স্ট্রিক্ট রুলস আছে, সেটা তোমার মেনে চলতে হবে, ঠিক আছে? এখানে শেষে কিন্তু কোনো সেমিকোলন নাই, দেখো এখানে শেষে কোনো সেমিকোলন নাই। সো রুলগুলো কি, যে এই যে সিম্বলিক নেম যেটা লিখবা কনস্ট্যান্টের, সেগুলো ক্যাপিটাল লেটার লেখাটা ভালো। এই হ্যাশ এবং ডিফাইন মাঝে আবার এই যে এখানে কোনো স্পেস দিতে যাইও না, ঠিক আছে? আর এই যে শেষে সেমিকোলন যে দেওয়া যাবে না সেটা এখানে বলা আছে, দ্য হ্যাশ ডিফাইন লাইন শুড নট এন্ড উইথ এ সেমিকোলন। তারপরে যে সিম্বলিক নেমের পরে আবার ইকুয়াল সাইন দিতে যাইও না, যেটা আমরা নর্মালি ভেরিয়েবল বা হচ্ছে কনস্ট্যান্টের ক্ষেত্রে করে থাকি। তো কোনো ইকুয়াল সিম্বল দেওয়া যাবে না, যে সিম্বলিক নেম ইকুয়াল ভ্যালু, কোনো ইকুয়াল সিম্বল দেওয়া যাবে না, ঠিক আছে? আর ম্যাক্রো কোডের যে কোনো জায়গায় তৈরি করা যায়, কিন্তু তোমাকে এনশিওর করতে হবে কি, আগে ক্রিয়েট করতে হবে, ইউ শুড ক্রিয়েট ফার্স্ট দেন ইউজ ইট। এই হচ্ছে কিছু নিয়ম কানুন। এখন আমরা এক্সাম্পল দেখি। তো এখানে কি লেখা আছে এই কোডে, দুইটা ম্যাক্রো ডিফাইন করা আছে, যে হ্যাজ ডিফাইন লেন্থ 10 এবং হ্যাজ ডিফাইন ওয়াইড 5। এগুলোর পরিবর্তে আমি কি লিখতে পারতাম এখানে, যে কনস্ট্যান্ট ইন্টিজার লেন্থ ইকুয়াল 10 সেমিকোলন। এত কিছুর পরিবর্তে আমি চাইলে এরকম আহ, শব্দ কমায়া, ওয়ার্ডস কমায়া এভাবে কোডের এফিসিয়েন্সি বাড়াইতে পারি আর কি। হ্যাজ ডিফাইন্ড লেন্থ 10, ইকুয়াল সিম্বল সেমিকোলন এগুলো দেওয়ার কোনো বাড়াই নাই। আচ্ছা, এখন আসো মেইন ফাংশনের মধ্যে এরিয়া নামে একটা ইন্টিজার ভেরিয়েবল তৈরি করা আছে। তো এই যে স্টার সিম্বল, এটা হচ্ছে একটা অপারেটর। তো অনেকগুলো অপারেটর আছে, আমরা সেটা পড়বো আর কি সামনে কোনো ক্লাসে। গুণ করা আছে, হ্যাঁ, যোগ করার জন্য প্লাস ইউজ করতে হয়, বিয়োগ করার জন্য মাইনাস, গুণন করার জন্য হচ্ছে স্টার, ভাগ করার জন্য ফরওয়ার্ড স্ল্যাশ, সেটা আগের কোনো ক্লাসে বলছি আই থিঙ্ক। এরপর প্রিন্ট করা আছে, লেন্থের ভ্যালু প্রিন্ট করা আছে পার্সেন্ট ডি দিয়ে, ওয়াইড পার্সেন্ট ডি, এরিয়া পার্সেন্ট ডি, আর টেক্সট তো লেখাই যায়, ঠিক আছে? এই ধরো এখানে আমি তৈরি করলাম যে হ্যাশ ডিফাইন লেন্থ 10, হ্যাশ ডিফাইন ওয়াইড 5, ঠিক আছে? তো এইভাবে কি করতে হয়, ম্যাক্রো তৈরি করতে হয়। হ্যাশ ডিফাইন দিবা, ক্যাপিটাল লেটারে ম্যাক্রো নাম লিখবা বা কনস্ট্যান্টের নাম লিখবা, ভ্যালু দিবা, দ্যাটস ইট। আর মেইনের মধ্যে কি করতে পারি, আমরা সেগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের অপারেশন পারফর্ম করতে পারি, লাইক ইন্টিজার এরিয়া ইকুয়াল টু ওয়াইড গুণন হচ্ছে লেন্থ। দেন আমরা কি করি, প্রিন্ট করি যে এরিয়া ইকুয়াল টু পার্সেন্ট ডি এরিয়া, ঠিক আছে? তাহলে আউটপুট কি হবে, 50। তো এইভাবে ম্যাক্রো তৈরি করতে হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা গ্লোবাল কনস্ট্যান্ট এভাবে ম্যাক্রো দ্বারা লিখতে পারি, ঠিক আছে, বা রিপ্লেস করতে পারি। যদিও এরিয়ার নামটা শুনে অনেকে বলতে পারো যে এরিয়া তো হচ্ছে যে নর্মালি ভগ্নাংশ হয়ে থাকে, বাট যেহেতু আমরা ডাটা টাইপ এখানে ইন্টিজার নিছি, এখানে কেউ চাইলে ফ্লট নিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ফ্লট এরিয়া, এখানে তখন পার্সেন্ট এফ লিখতে হবে। এই এই হচ্ছে আজকের ক্লাস, একটু লেন্দি হয়ে গেল মনে হয়।
আশা করি তোমরা বুঝতে পারছো ক্লিয়ারলি। তো পরের ক্লাসে আমি শুরু করব ভোলাটাইল ভেরিয়েবল থেকে। ভোলাটাইল ভেরিয়েবল, ওভারফ্লো, আন্ডারফ্লো, এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টারগুলো, দেন আমাদের ক্লাস শেষ হবে। দেন তারপরের ক্লাসে আমরা আসলে অপারেটর এবং এক্সপ্রেশন শুরু করবো, কেমন? তো ভালো থেকো তাহলে, দেখা হচ্ছে পরের ক্লাসে।